আমি যদি আপনাকে বলি যে পারস্য কখনোই পুরোপুরি হারিয়ে যায়নি তাহলে কেমন হবে? এটি কেবল তার নাম পরিবর্তন করেছিল। হাজার হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ একটি দেশ কেন বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় বিশ্বের সামনে তার পরিচয় মুছে ফেলার সিদ্ধান্ত নেবে? আজ আমরা গৌরবময় সাম্রাজ্য, নৃশংস আক্রমণ এবং এমন সব সিদ্ধান্তের মধ্য দিয়ে ভ্রমণ করব যা একটি সমগ্র জাতির স্মৃতিকে নতুন করে লিখেছিল। এটি কেবল একটি দেশের গল্প নয়, এটি হল ক্ষমতা, ধর্ম এবং জনমতের ধারণা কিভাবে একটি সমগ্র সভ্যতার ভাগ্য পরিবর্তন করতে পারে তার গল্প। তাই আরাম করে বসুন, কারণ আপনি যা আবিষ্কার করতে চলেছেন তা একটি সাধারণ নাম পরিবর্তনের চেয়ে অনেক গভীরে যায়। তবে শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটি মন্তব্য করে আমাদের জানান যে আপনি অন্য কোন বিস্তৃত সভ্যতা সম্পর্কে জানতে চান। চলুন শুরু করা যাক। রহস্যের ইতিহাসবিদেরা কল্পনা করুন এমন একটি ভূমির কথা যা সুউচ্চ পর্বতমালা, প্রখর মরুভূমি এবং প্রাচীন বাণিজ্য পথ দ্বারা বেষ্টিত, যেখান দিয়ে কেবল পণ্যদ্রব্যের চেয়েও বেশি কিছু প্রবাহিত হতো। পরিচয়, ক্ষমতা এবং ঐতিহ্য সেই পথ ধরে ভ্রমণ করত। সেই ভূমি হল ইরানি মালভূমি, একটি কৌশলগত অঞ্চল যা সহস্রাব্দ ধরে সভ্যতার সূতিকাগার হয়ে আছে। কিন্তু এসবের শুরু কিভাবে হয়েছিল এবং আজ আমরা যাকে ইরান বলে জানি তার প্রকৃত স্থপতি কারা ছিল, তা বোঝার জন্য আমাদের খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দে ফিরে যেতে হবে। ইন্দো ইরানীয় লোকেরা যখন এলো, তারা ছিল যাযাবর যারা ইন্দো ইউরোপীয় ভাষায় কথা বলত। তারা ছিল তাদের দূরবর্তী আত্মীয় যারা শত শত বছর পরে ল্যাটিন, গ্রিক বা এমনকি পর্তুগিজ এবং স্প্যানিশ ভাষায় কথা বলত। তাদের ভাষার সাথে আরবি ভাষার কোনো মিল ছিল না, যা আজ অনেকেই ভুল করে ইরানের সাথে যুক্ত করে। না, প্রাচীন ফার্সি ভাষায় মাদার অর্থ ছিল মা এবং পেদ অর্থ বাবা, যেই প্রতিধ্বনি এখনও ল্যাটিন ভাষায় মাতার এবং পাতেরের মতো অনুরণিত হয়। এগুলো কেবল শব্দ ছিল না, এগুলো ছিল একটি স্বতন্ত্র, গভীর এবং প্রাচীন সংস্কৃতির শিকড়। সেই সব মানুষের মধ্যে দুটি দল আলাদা হয়ে দাঁড়িয়েছিল, মেডিসরা এবং পার্সিয়ান বা পারস্যবাসীরা। মেডিসরা বর্তমান ইরানির উত্তর পশ্চিমে বসতি স্থাপন করেছিল। তারা ছিল শক্তিশালী, সুসংগঠিত এবং খুব দ্রুতই নিজেদেরকে প্রভাবশালী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। অন্যদিকে পারস্যবাসীরা আরও দক্ষিণে পার্স নামের একটি অঞ্চলে বসতি স্থাপন করেছিল, যেখান থেকে পারস্য নামের উৎপত্তি। এটি উর্বর এবং কৌশলগতভাবে অবস্থিত ছিল, তবে শুরুতে বিশেষ শক্তিশালী ছিল না। কেউ কল্পনাও করতে পারেনি যে এই লোকেরাই ইতিহাসের গতিপথ চিরতরে বদলে দেবে। সেই সময় পার্সিয়ান কেবল একটি সীমিত ভৌগোলিক উপাধি ছিল। এটি সমগ্র অঞ্চলের প্রতিনিধিত্ব করত না। একটি সমগ্র সভ্যতার তো প্রশ্নই ওঠে না। ক্ষমতার আসল কেন্দ্র ছিল মেডিসরা। তারা বিশ্বের সেই অংশে প্রথম বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। পারস্য নামটি বিদেশি দরবারে উচ্চারিত হওয়ার বা ইতিহাসের পাতায় লেখার অনেক আগেই। তবে পরিস্থিতি বদলাতে শুরু করেছিল। সেই পাহাড় এবং সমতলের মাঝখানে এমন একজন মানুষের জন্ম হবে যার উচ্চাকাঙ্ক্ষা অতীতের সমস্ত কাঠামো ভেঙে দেবে। এমন একজন নেতা যিনি বিভক্ত উপজাতিদের ছাড়িয়ে দূর দৃষ্টি রাখতেন এবং এক নজির ভিন্ন ঐক্যের স্বপ্ন দেখতেন। তার নাম ছিল কুরুশ, বা বিশ্ব যাকে সাইরাস দ্য গ্রেট হিসেবে চিনবে। তার হাত ধরেই প্রথম সাম্রাজ্যের যুগের সূচনা হয়েছিল, যা কেবল ভূমিই নয়, মানুষের হৃদয় জয়েরও সাহস দেখিয়েছিল। আলেকজান্ডার, নেপোলিয়ান বা চেঙ্গিস খান বিশ্বজয়ের স্বপ্ন দেখার আগে এমন একজন মানুষ ছিলেন যিনি এটি প্রথমে করেছিলেন এবং অন্যভাবে করেছিলেন। প্রাচীন নিকট প্রাচ্যের সাম্রাজ্যগুলো যখন লৌহ কঠিন শাসন, ধ্বংস এবং নির্বাসনের মাধ্যমে তাদের আধিপত্য চাপিয়ে দিত, তখন সাইরাস দ্য গ্রেট একটি যুগান্তকারী ধারণার ওপর একটি সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। সেটি হল সম্মানের মাধ্যমে শাসন। মেডিসদের পরাজিত করার পর সাইরাস কেবল জাতিগুলোকে একত্রিত করার চেয়েও বেশি কিছু করেছিলেন। তিনি আকেমেনিড সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, এমন একটি রাজনৈতিক ব্যবস্থা যা ভয় ছড়ানোর পরিবর্তে আনুগত্য গড়ে তুলেছিল। একটিমাত্র ভাষা বা ধর্ম চাপিয়ে দেওয়ার পরিবর্তে তিনি বিজিতদের মন্দির রক্ষা করতেন, তাদের দেবতাদের সম্মান করতেন এবং তাদের সংস্কৃতিকে বিকশিত হতে দিতেন। উদাহরণস্বরূপ, ব্যাবিলনে নির্বাসিত ইহুদিদের কাছে তিনি কোনো আক্রমণকারী ছিলেন না, বরং ছিলেন একজন মুক্তিদাতা। ব্যাবিলনীয়দের কাছে তিনি শত্রু ছিলেন না, বরং মারদুক দ্বারা নির্বাচিত একজন পুনরুদ্ধারকর্তা। সাইরাস নিজেকে পারস্যের কোনো দেবতার দূত হিসেবে ঘোষণা করেননি। তিনি চতুরতার সাথে স্থানীয় দেবতাদের দ্বারা নির্বাচিত একজন হয়ে উঠেছিলেন এবং এটি অত্যন্ত দক্ষতার সাথে কাজ করেছিল।
সাইরাস এবং তার উত্তরাধিকারীদের, বিশেষত প্রথম দারিউসের অধীনে পারস্য সাম্রাজ্য সিন্ধু নদীর তীর থেকে শুরু করে এজিয়ান সাগরের উপকূল পর্যন্ত, মিশর থেকে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত হয়েছিল। 1 শতাব্দীরও কম সময়ের মধ্যে তারা প্রাচীন বিশ্বের বড় বড় সাম্রাজ্যগুলোকে নিজেদের অন্তর্ভুক্ত করে সেগুলোকে প্রদেশে পরিণত করেছিল। মিশর, ব্যাবিলন, একসময় ইতিহাসে আধিপত্য বিস্তার করা নামগুলো তখন পার্সিপোলিসের কাছে জবাবদিহি করত। তবে আয়তনই তাদের একমাত্র অর্জন ছিল না। এই সাম্রাজ্য হাজার হাজার মাইল অঞ্চলকে সংযুক্ত করে একটি বিশাল সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলেছিল। বিদ্যুতের মতো দ্রুত একটি বার্তা আদান প্রদান ব্যবস্থা এবং এমন এক আমলাতন্ত্র তৈরি করেছিল যা কেবল নিয়ন্ত্রণ করত না, এটি পরিচালনা করত, নথিভুক্ত করত এবং আলাপ আলোচনা করত। এটি ছিল দূতনীতি, কৌশল এবং বাস্তববাদের এক অনন্য নিদর্শন। ইতিহাসবিদ লয়েড লেভেলিন জোন্স আরও অনেকের মতোই বিনা দ্বিধায় এটিকে বিশ্বের প্রথম পরাশক্তি বলে আখ্যায়িত করেন। তবুও সাংস্কৃতিক সম্মান এবং কেন্দ্রীভূত ক্ষমতার ভারসাম্য অত্যন্ত সূক্ষ্ম ছিল। সাম্রাজ্য জুড়ে টানা দড়ির মতো এটি ভাঙার জন্য কেবল একটি ধাক্কা বা তরোয়ালের আঘাতই যথেষ্ট ছিল। সেই ধাক্কাটি পশ্চিম থেকে ছুটে এসেছিল, যার নেতৃত্বে ছিল আলেকজান্ডার নামের এক উচ্চাকাঙ্ক্ষী যুবক। যা ঘটতে যাচ্ছিল তা কেবল একটি যুদ্ধ ছিল না, এটি ছিল দুটি বিশ্বের মধ্যে সংঘাত। তার মাতৃ ৩২ বছর বয়সে এক আকস্মিক ম্যাসিডোনিয়ান দূতের নেতৃত্বে একটি সৈন্যদল হিলিসপন্ট ক্রস করে পূর্ব দিকে এগিয়েছিল। তার নাম ছিল আলেকজান্ডার, কিন্তু বিশ্ব তাকে আলেকজান্ডার দ্য গ্রেট হিসেবে চিনবে। তার লক্ষ্য কেবল এলাকা জয় করা ছিল না, তার লক্ষ্য ছিল গ্রিসের প্রতিশোধ নেওয়া, পারস্যকে অপমান করা এবং সম্ভবত একজন কিংবদন্তি হয়ে ওঠা, এবং তিনি তাই করেছিলেন। ধারাবাহিক কিছু নির্ণায়ক যুদ্ধে গ্র্যানিকাস, ইসাস এবং অবশেষে গগমেলাতে পারস্য সেনাবাহিনী চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। আকেমেনিড সাম্রাজ্য, যা বংশানুক্রমে অর্ধেক বিশ্ব শাসন করেছিল, তা দেবতার মতো উচ্চাকাঙ্ক্ষী এক যুবকের আক্রমণের মুখে ভেঙে পড়েছিল। তবে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল তার বিজয় নয়, এর পরে যা তিনি করেছিলেন সেটাই ছিল বিস্ময়কর। আলেকজান্ডার পারস্যকে ধ্বংস করেননি, তিনি এটিকে মানচিত্র থেকে মুছে ফেলেননি। তিনি এটির প্রশংসা করেছিলেন, এটি নিয়ে অধ্যয়ন করেছিলেন এবং এক অর্থে এটিই হয়ে গিয়েছিলেন। তিনি পারস্যের প্রিন্সেসদের বিয়ে করেছিলেন, প্রাচ্যের পোশাক পরতেন, জরথুস্ত্রীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন এবং নিজেকে আকেমেনিড রাজাদের লৈধ উত্তরাধিকারী বলে ডাকতে শুরু করেছিলেন। তিনি পারস্যের আমলাতন্ত্রকে সংরক্ষণ করেছিলেন, পারস্যের প্রাসাদ থেকে শাসন করতেন এবং অনেক গ্রিকের কাছে এটি ছিল অক্ষমাযোগ্য। তার সেনাবাহিনীর ভেতরে এই পারস্যীকরণ একটি ঝড় জন্ম দিয়েছিল। হেলেনিক আদর্শে বেড়ে ওঠা সেনাপতি এবং সৈন্যরা তার কাজকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখেছিল। তারা কি পারস্যকে ধ্বংস করতে, গ্রিককে প্রাচ্যের জোয়াল থেকে মুক্ত করতে আসেনি? এখন মনে হচ্ছিল তাদের নেতা পারস্যের বিলাসিতা, জাঁকজমক এবং আধ্যাত্মিকতার জাদুতে পড়ে গেছেন। অভ্যন্তরীণ উত্তেজনা বৃদ্ধি পেয়েছিল এবং কেউ কেউ ষড়যন্ত্র করতে শুরু করেছিল। তবে আলেকজান্ডারের একটি বৃহত্তর অভিযান ছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে এত বড় সাম্রাজ্য শাসন করা কেবল তরোয়ালের বিষয় নয়, এটি ছিল প্রতীক, বৈধতা এবং সংমিশ্রণের। তিনি একটি সার্বজনীন সভ্যতা তৈরি করতে চেয়েছিলেন, যেখানে পূর্ব এবং পশ্চিম একসাথে সহ অবস্থান করতে পারে। মনে হয় তিনি একজন ম্যাসিডোনিয়ান রাজার চেয়েও বেশি কিছু হতে চেয়েছিলেন, হয়তো তিনি চিরঞ্জীব হতে চেয়েছিলেন। কিন্তু খ্রিস্টপূর্ব ৩২৩ সালে ৩২ বছর বয়সে তার আকস্মিক মৃত্যু সেই স্বপ্নকে অসমাপ্ত রেখে যায়। কোনো স্পষ্ট উত্তরাধিকারী না থাকায় তার সাম্রাজ্য তার সেনাপতিদের মধ্যে বিভক্ত হয়ে যায়। তথাকথিত ডায়াডথিদের মাঝে প্রাক্তন পারস্য সাম্রাজ্যের কেন্দ্রীয় অঞ্চলটি তার অন্যতম সেনাপতি সেলুকাসের বংশধর সেলুসিডদের হাতে পড়ে। তবে একটি ধারণা হিসেবে পারস্য বিলুপ্ত হয়নি, এটি কেবল ঘুমিয়েছিল এবং শীঘ্রই নতুন রাজবংশগুলো প্রাচীন রাজাদের উত্তরাধিকার দাবি করে এটিকে জাগ্রত করবে। আলেকজান্ডার যখন মারা যান তখন তার সাম্রাজ্য একটি ভাঙা আয়নার মতো দ্রুত চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। তবুও সেই ছড়িয়ে ছিটিয়ে থাকা টুকরোগুলোর মধ্যে পারস্য বেঁচে ছিল। সেলুসিড শাসনে এবং পরবর্তীতে পার্থিয়ানদের অধীনে প্রাচীন পারস্য অঞ্চলটি কখনোই আকাঙ্ক্ষিত হতে থামেনি। যদিও রাজারা পরিবর্তিত হয়েছিল, এই অঞ্চলের সাংস্কৃতিক হৃদয় প্রবলভাবে স্পন্দিত হতো। নতুন পারস্যরা তাদের সিংহাসন পুনরুদ্ধার করবে, এটি কেবল সময়ের অপেক্ষা ছিল। এভাবেই সাসানিদদের উত্থান হয়েছিল, এমন একটি রাজবংশ যা সেই অঞ্চলেই জন্মগ্রহণ করেছিল যেখান থেকে সব কিছুর শুরু হয়েছিল, অর্থাৎ পার্স অঞ্চলে। তারা নিজেদেরকে আকেমেনিডদের ডাইরেক্ট বংশধর বলে দাবি করেছিল এবং গর্বের সাথে তাদের অনেক ঐতিহ্য পুনরুদ্ধার করেছিল।
তাদের শাসনামলে দেবতা আহুরা মাজদাকে কেন্দ্র করে গড়ে ওঠা প্রাচীন পারস্য ধর্ম জরথুস্ট্রীয়বাদ স্থানীয় বিশ্বাসে পরিণত হয়েছিল। মন্দিরগুলো আবারও মাথা তুলে দাঁড়িয়েছিল, সংস্কৃতি বিকশিত হয়েছিল এবং পারস্য আবারও ভয়ের যোগ্য একটি সাম্রাজ্যে পরিণত হয়েছিল। কিন্তু কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়। সপ্তম শতাব্দীতে আরব উপদ্বীপ থেকে একটি নতুন শক্তির উদ্ভব হচ্ছিল। এটি ছিল ইসলাম, এবং এটি অতিথি হিসেবে আসেনি, এটি বিজেতা হিসেবে এসেছিল। কয়েক দশকের মধ্যেই আরব সেনাবাহিনী সাসানিদদের পরাজিত করেছিল এবং প্রাক্তন পারস্য সাম্রাজ্যের নিয়ন্ত্রণ নিয়েছিল। তাদের সাথে এসেছিল নতুন বিশ্বাস, একটি নতুন ভাষা এবং একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা। জরথুস্ট্রবাদ ধীরে ধীরে ইসলামের দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল। আরবি হয়ে উঠেছিল প্রশাসনিক ও ধর্মীয় ভাষা, এবং ফার্সি এর প্রভাব গ্রহণ করতে শুরু করেছিল, শব্দ, শৈলী এবং কাঠামো গ্রহণ করে। কিন্তু পারস্যের আত্মা হারিয়ে যায়নি। এটি তার কবিতা, বিজ্ঞান, শিল্প এবং এমনকি পুরনোকে পুরোপুরি বর্জন না করে নতুনকে গ্রহণ করার পদ্ধতির মধ্যে টিকেছিল। পরবর্তী শতাব্দীগুলোতে এই অঞ্চলটি তুর্কি, মঙ্গল এবং অন্যান্য স্থানীয় পারস্য রাজবংশের মধ্যে দিয়ে গিয়েছিল। বুইদরা এমনকি খিলাফতের কেন্দ্রবিন্দু বাগদাদও নিয়ন্ত্রণ করতে এসেছিল। এরপর এসেছিল সেলজুক, চেঙ্গিস খানের মঙ্গল, তৈমুরলং এবং বিভিন্ন তুর্কমেন রাজ্য, যারা ভূখণ্ডের প্রতিটি ইঞ্চির জন্য ভয়ানকভাবে লড়াই করেছিল। এটি ছিল একটি বিশৃঙ্খল দাবার বোর্ড, যেখানে ক্ষমতা প্রতিনিয়ত হাতবদল হতো। তবুও যুদ্ধ এবং বিজয়ের সেই ঘূর্ণিবায়ুর মধ্যে কিছু একটা মজবুত হতে শুরু করেছিল, একটি পারস্য পরিচয় যা মুসলিম হলেও আরব বিশ্ব থেকে নিজেকে আলাদা করেছিল। সেই স্বাতন্ত্র্য একটি নতুন রাজবংশের অধীনে আরও শক্তিশালী হয়ে উঠবে, যা কেবল রাজনৈতিক ঐক্যই পুনরুদ্ধার করবে না, বরং একটি অমোচনীয় ধর্মীয় ছাপও রেখে যাবে। ছোট ছোট রাজবংশ এবং আঞ্চলিক যুদ্ধের বিশৃঙ্খলার মাঝে এমন একটি শক্তির উদ্ভব হয়েছিল যা এই অঞ্চলের রাজনৈতিক ও ধর্মীয় আত্মাকে চিরতরে বদলে দেবে। তা হল সাফাবি রাজবংশ। তারা কেবল ক্ষমতার কাংড়া আরেকটি রাজবংশ ছিল না, শিয়া ইসলামের একটি স্বতন্ত্র ব্যানারের নিচে এই ভূখণ্ডকে একত্রিত করার একটি পরিষ্কার দৃষ্টিভঙ্গি তাদের ছিল। ততদিন পর্যন্ত এই অঞ্চলে চর্চিত ইসলাম প্রধানত সুন্নি ছিল, যেমনটা বেশিরভাগ ইসলামী বিশ্বে ছিল। কিন্তু সাফাবিরা টুয়েলভেরিজমকে সরকারি ধর্ম হিসেবে চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এটি কোনো মসৃণ রূপান্তর ছিল না। তারা নিপীড়ন, সংস্কার এবং গভীর সামাজিক পুনর্গঠনের মাধ্যমে এটি প্রয়োগ করেছিল। তবু এটি করার মাধ্যমে তারা এমন কিছুর বীজ বপন করেছিল যা আজ অবধি ইরানকে ইসলামী বিশ্বের বাকি অংশ থেকে আলাদা করে রেখেছে। সাফাভি রাজবংশ কেবল একটি ধর্মীয় সন্ধিক্ষণ চিহ্নিত করার চেয়েও বেশি কিছু করেছিল। এটি পারস্য পরিচয়ের পুনর্জন্মের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এবার এটি ইসলামের সাথে একীভূত হয়েছিল। তারা স্থাপত্য, কবিতা, দর্শন, চিকিৎসা এবং বিজ্ঞানের প্রসার ঘটিয়েছিল, কিন্তু একটি নতুন ব্যানারের অধীনে, একটি নবায়নিত ভাষায় এবং এমন একটি বিশ্বদৃষ্টির মধ্যে দিয়ে যা সাম্রাজ্যবাদী ঐতিহ্যকে শিয়া আধ্যাত্মিকতার সাথে মিশ্রিত করেছিল। এটি ছিল একটি নতুন পারস্য, এক ভিন্ন চেহারায়, এবং সেই নতুন চেহারার সাথে ইরান শব্দটি আরও বেশি শক্তির সাথে পুনর্প্রকাশ পেতে শুরু করেছিল। আরিয়া নাম থেকে উদ্ভূত, যার অর্থ আর্যদের ভূমি, এই নামটির গভীর প্রাচীন শিকড় ছিল, কিন্তু ততদিন পর্যন্ত এটি দেশের ভেতরের চেয়ে দেশের বাইরে বেশি ব্যবহৃত হতো। এর বিপরীতে পারস্য, যা মূলত কেবল একটি প্রদেশ, ফার্সকে বোঝাত, এমন একটি নাম ছিল যার দ্বারা বিদেশিরা গ্রিকদের আমল থেকেই দেশটিকে চিনত। এইভাবে যখন সাফাভিরা তাদের নিয়ন্ত্রণ সুসংহত করেছিল এবং পরবর্তীতে কাজারদের মতো রাজবংশগুলো রাষ্ট্রের কাঠামোকে বাঁচিয়ে রেখেছিল, তখন একটি দ্বৈত পরিচয়ের আকার নিচ্ছিল। বাইরের বিশ্বের কাছে পারস্য আর স্বয়ং ইরানিদের কাছে ইরান, এমন একটি অস্পষ্টতা যা দুর্ঘটনাজনিত ছিল না, আবার স্থায়ীও ছিল না। কারণ বিংশ শতাব্দীতে দেশকে মডার্নাইজ এবং পাশ্চাত্যকরণের প্রতি দৃঢ় প্রতিজ্ঞ একজন নতুন রাজতন্ত্রের আগমনের সাথে সাথে সেই দ্বৈততার অবসান ঘটবে যুদ্ধ বা চুক্তির মাধ্যমে নয়, বরং বিশ্বের প্রতিটি দূতাবাসে পাঠানো একটি সাধারণ চিঠির মাধ্যমে। শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বই প্রাচীন ভূমিকে পারস্য হিসেবে চিনত। এটি ছিল এমন একটি নাম যা গৌরবময় সাম্রাজ্য, সূক্ষ্ম গালিচা, মিষ্টিময় কবিতা এবং উন্নত বিজ্ঞানের কথা মনে করিয়ে দিত। কিন্তু পাশ্চাত্যের অনেকের কাছে পারস্য বহিরাগত, দূরবর্তী এবং অবক্ষিত কিছুকেও তুলে ধরত। গ্রিক নাট্যের এমন একটি উত্তরাধিকার যা একে অতিরিক্ত বিলাসিতা, স্বৈরাচার এবং নৈতিক দুর্নীতির সভ্যতা হিসেবে চিত্রিত করেছিল। ঊনবিংশ শতাব্দীতে এই প্রেক্ষাপটেই রেজা শাহ পাহলভি, যিনি তখনকার শক্তিশালী মডার্নাইজিংয়ের আকাঙ্ক্ষী ইরানি শাসক ছিলেন, তিনি ততটাই প্রতীকী ততটাই কৌশলগত একটি সিদ্ধান্ত নিয়েছিলেন। ১৯৩৫ সালে তিনি সমস্ত বিদেশি দূতাবাসে একটি ডাকটিকার্তা পরিপত্র পাঠিয়েছিলেন, যেখানে অনুরোধ করা হয়েছিল যে এখন থেকে তার দেশটিকে এর দেশীয় নাম ইরান বলে ডাকা হোক। কেন এমনটা করা হয়েছিল? এটি কেবল ভাষাগত পছন্দের বিষয় ছিল না,
এটি প্রাচ্যবাদী দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসার একটি প্রয়াস ছিল যা পাশ্চাত্যের কাছে পারস্য সম্পর্কে ছিল এমন একটি তোকমা যা ঔপনিবেশিক অর্থের বোঝায় জর্জরিত। ইরান নামটি গ্রহণ করার মাধ্যমে ফার্সি ভাষায় যার অর্থ আর্য বা অভিজাতদের ভূমি, দেশটি একটি নতুন ভাবমূর্তি, আরও শক্তিশালী, মডার্ন এবং সার্বভৌম হিসেবে নিজেকে তুলে ধরতে চেয়েছিল, যা প্রতীকী দূতনীতি, একটি পদক্ষেপ কিন্তু বিতর্কহীন নয়। দেশের ভেতরে অনেক বুদ্ধিজীবী এবং নাগরিক এই সিদ্ধান্তটিকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখেছিলেন। তাদের কাছে পারস্য একটি গৌরবময় অতীতের প্রতিনিধিত্ব করত। আকেমিনিডস, দারিউস, সাইরাস, সাহিত্য, চিকিৎসা একটি এমন সাম্রাজ্যের মহিমা যা বিশ্বকে চ্যালেঞ্জ করেছিল। সেই নামটি পরিত্যাগ করা কারো কারো কাছে হাজার বছরের পুরনো একটি ঐতিহ্যকে ছিন্ন করার মতো ছিল। কিন্তু সিদ্ধান্তটি বহাল ছিল। ইরান হবে আনুষ্ঠানিক নাম এবং এটি বই, সংবাদপত্র এবং আন্তর্জাতিক চুক্তিতে প্রদর্শিত হবে। কিন্তু ইতিহাস সেখানেই থেমে যায়নি। ১৯৭৯ সালে আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে একটি বিপ্লবের পর রাজতন্ত্র উৎখাত হয়েছিল এবং ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রতিষ্ঠিত হয়েছিল। পাশ্চাত্যের সাথে সম্পর্ক ভেঙে পড়েছিল। শিয়া ধর্ম আরও বেশি কেন্দ্রীয় হয়ে উঠেছিল এবং দেশটির প্রতি বৈশ্বিক ধারণা ড্রামাটিক্যালি বদলে গিয়েছিল। আজ ইরান অনেকের মনে ভূ-রাজনৈতিক উত্তেজনা, নিষেধাজ্ঞা, সংঘাত এবং মৌলবাদের চিত্র জাগায়। অন্যদিকে পারস্য, অদ্ভুতভাবে হারিয়ে যাওয়া মহিমা, পরিমার্জিত সংস্কৃতি এবং একটি প্রায় পৌরাণিক অতীতের সাথে যুক্ত একটি রোম্যান্টিক আভা ফিরে পেয়েছে। দুটি নাম, একটা ভূমি, এবং একে কিভাবে স্মরণ করা হবে তা স্থির করার এক নিরন্তর সংগ্রাম। কারণ কখনো কখনো একটি সাধারণ নাম আমরা কি ছিলাম, কি আছি এবং বিশ্ব আমাদের মধ্যে কি দেখতে চায় তার মাঝের এক নীরব যুদ্ধকে লুকিয়ে রাখে।